মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান করলেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যাতে আর কোনো ফ্যাসিবাদ বা তাবেদার অপশক্তি মানুষের অধিকার কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সচেতন থাকতে হবে কেউ যেন বিভেদ ও বিরোধ সৃষ্টি করতে না পারে। সবাই মিলে একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা হবে। এ সময় আগামী সোমবার খাল খনন এবং পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটিই আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আগামীকাল অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর 29 মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাস জুড়ে অধিবেশন চালু থাকবে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাইয়ের পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন হবে। 15 তারিখ কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়। তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে, মানে 15 তারিখের পরে আবার সংসদ বসবে আগামী 29 তারিখ মার্চের, ঈদের পরে। এবং পরে এপ্রিল মাস পুরোটাই জাতীয় সংসদের এই অধিবেশন চালু থাকবে। এই সিদ্ধান্তগুলো হয়েছে। এগুলা বিশেষ কমিটি যেটা গঠিত হয়েছে, এই বিশেষ কমিটির উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদ উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম। রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণ যখন মাত্রা ছাড়ায়, তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বর্তমানে দেশের সুস্থ ধারার রাজনীতিতে 3টি উপাদান বিরাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানাকে রক্ষা করতে পারলে বাংলাদেশকে পরাজিত করার মতো কোনো শক্তি আর থাকবে না। আমরা বাংলাদেশের অবাধ নির্বাচনকে যাকে বিতর্কিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে প্রলম্বিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে নানানভাবে
প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গত 12ই মার্চ জাতীয় সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করেছি। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং সংসদের স্বাভাবিক বিতর্কের যাত্রাবিন্দুও তৈরি হয়েছে গত 12ই মার্চ। ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। লক্কর ঝক্কর বাস যেন রাস্তায় না নামে সেজন্য পরিচালিত হবে মোবাইল কোর্ট, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান তিনি। বলেন, এবার ঈদে টার্মিনাল সহ মহানগরীতে বিপুল সংখ্যক ডিবি, সোয়াত সহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বন্ধ রাখা হবে ট্রাক লরি চলাচল। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না। এ সময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। আপনারা দেখছেন যে এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর। অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হন, সেইটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। আরেকটা বিষয়, আমরা গতকাল থেকে শুরু করছি লক্কর ঝক্কর বাস যাতে রাস্তা না নামে, সেখানে আমাদের ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিআরটির ম্যাজিস্ট্রেট সহ অভিযান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর ধলপুরের যান্ত্রিক ওয়ার্কশপে আয়োজিত এক অনুষ্ঠানে স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও জরুরি। সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় কেনা বিভিন্ন যান ও যন্ত্রপাতির চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। সামনে যে আমাদের বৃষ্টির মৌসুম আসতেছে, আমরা চেষ্টা করতেছি ড্রেনেজগুলো পরিষ্কার করার জন্য, এবং এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই। যে যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। আপনি যে পলিথিনটা ব্যবহার করেন, দয়া করে পলিথিনটা আপনি কোনোভাবেই বর্জ্যের সাথে ফেলবেন না, কারণ এই পলিথিনটা কোনোভাবেই শেষ হয়ে যায় না। এবং এই পলিথিন দিয়েই আজকে আমাদের খাল বিল নদী যা আছে সেগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা ইতিমধ্যে এই সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি। ঈদের পরে ইনশাল্লাহ ঢাকা শহরে যে কয়টা খাল আছে, ইতিমধ্যে খালের যতটুকু আমরা পেরেছি, কিন্তু ঈদের পরে আরেকটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা আরেকটা নেব খালগুলোকে পরিষ্কার করার। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে রাজপথে নামবে 11 দল, এমন হুঁশিয়ারি দিয়েছেন লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান তিনি। বলেন, জুলাই সনদের আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনে গিয়ে বিএনপি এক কথা বললেও এখন তারা ইউটার্ন নিয়েছে, সেই অভিযোগে তোলেন তিনি। বলেন, হ্যাঁ ভোটকে অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে সরকার। এ সময় আগামীকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন না বিরোধী দলের নেতারা, সেই কথাও জানান হামিদুর রহমান আজাদ। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই
শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক থেকে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিগত সরকার ক্ষমতায় থাকাকালে দেশের লক্ষ কোটি টাকা লুটপাট ও পাচার করেছে উল্লেখ করে এসব দুর্নীতির বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে মেঘনা নদীর তীর রক্ষা পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের দাবি সমন্বয়ের জন্য কাজ করছে। নদী ভাঙন রোধসহ পর্যায়ক্রমে বাস্তুহারা মানুষের পাশে সরকার দাঁড়াবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিন নিজাম ও লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সহ অনেক উপস্থিত ছিলেন। বিগত সময়ে যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা আমরা দেশবাসী জানি। একদিকে তদন্তাধীন রয়েছে, আরেকদিকে এই তদন্তের কারণে যারা আজকে আমাদের এই এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে প্রজেক্ট আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয় নাই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অনেকগুলা কাজ যেগুলা চলমান খুব দ্রুত শেষ করা দরকার, হয়তোবা একটা পার্সেন্টেজ এখানে কাজ সম্পন্ন হয়েছে, বাকি পার্সেন্টেজ কাজ শেষ করার জন্য যে সমস্ত কন্ট্রাক্টররা, ঠিকাদাররা রয়েছেন, ডিপার্টমেন্ট যারা রয়েছেন, সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা তাদেরকে এগিয়ে দিব যেন কাজগুলো সম্পন্ন হয়। শুধু ঘুষ গ্রহণই দুর্নীতি নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় দুর্নীতি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে আকস্মিক মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালাল মুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল, ওসি সাহেবকে বললাম গ্রেফতার করতে, ইউনো ম্যাডামকে বললাম এগুলি খেয়াল রাখতে। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবরা বলেন যে ওই যে দালালটা করতেছে উনি তো ধরে নিতে পারেন, আপনাদেরও সহযোগিতা করা উচিত। আপনারা এখানে স্থানীয় লোক, আজকে আসতে পারছেন, এই 2 দিন পরে আবার সকালে 8:30টায় একটু এসে দাঁড়ায় থাকেন, দেখেন কোন কোন ডাক্তার ঠিক মতো, যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম, আমাকে ফোন করলে আমি সেটা কথা বলবো, আমি দেখবো কি করা যায়, প্রয়োজনে আমি আবার আরেকদিন আসবো দেখাতে। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ জেলার মুরাদনগরের শ্রীকাইল মখলিসপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তোলন হওয়া যাবে বলে জানান তিনি। এদিকে এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন 8 MMCFD গ্যাস যুক্ত হবে। ইন্টারন্যাশনাল পার্টিস যারা এখানে কাজ করেন তাদের যে সফলতার হার, তার তুলনায় কিন্তু আমাদের বাপেক্সের সফলতার হার কিন্তু অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সে সক্ষমতার আমরা যথাযথভাবে সদ্ব্যবহার করিনি, তাদেরকে ক্ষমতায়ন করিনি। তাদের যে রিসোর্সেস যেটুকু তাদের প্রয়োজন ছিল, বারবার করে তারা বলেছেন তাদের কী প্রয়োজন, সে প্রয়োজনগুলো আমরা মিটাইনি, কার্যত তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল। তো তার মাসুল আসলে আমরা দিচ্ছি। আমরা সে কারণে সেখান থেকে বেরিয়ে আসতে চাই, আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, মুস্তাফিজুরের নিরাপত্তাজনিত কারণে তাকে আইপিএল থেকে বাদ দিতে হয়েছে এবং তার অনুপস্থিতিতে মুজারাবানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে মুজারাবানি সম্প্রতি পাকিস্তান সুপার লিগ PSL থেকে সম্পর্ক ছিন্ন করে আগামী 28 মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 6 ফুটেরও বেশি উচ্চতার এই পেসার টি-20 ক্যারিয়ারে 80 ম্যাচে 90 উইকেট অর্জন করেছেন। তবে PSL ছাড়ার কারণে তার উপর বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। লা লিগায় আজ এলচের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 2টায় সান্তিয়াগো বার্নাবুতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে হাঁটুর পুরনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ 2টি করে ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। এরই ধারাবাহিকতায় আজকের ম্যাচেও মাঠে দেখা যাবে না চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে 33 ম্যাচে 38 গোল করা এমবাপ্পেকে। তবে আগামী 18 মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এ তারকা ফুটবলারকে দলে পেতে মুখিয়ে আছেন স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়া। ইউরোপ সেরার মঞ্চে শেষ 16র প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে উড়িয়ে এগিয়ে আছে রিয়াল। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান করলেন প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।